স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোহাম্মদ। সাথে আছে আমি শামীম জাহিদ। সংখ্যায় খুব বেশি না হলেও নিজ উদ্যোগে শিল্প খাতে এগিয়ে আসছে নারীরা। প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হলে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আমাদের আলোচনার বিষয় শিল্প খাতের নারী উদ্যোক্তা। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ এবং কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ২০ বছর আগে যখন বুটিকের ব্যবসায় আসেন মিতু, তখন এ ব্যবসায় কোনো নারী ছিল না। সম্পূর্ণ নিজ উদ্যোগে গড়ে তুলেছেন তার এই বুটিকের ব্যবসা। 50 আপ আমার এমপ্লয়ি আছে, তারা আমার দ্বারা উপকৃত হচ্ছে, আমি তাদের দ্বারা উপকৃত হচ্ছি। আমার অনেক ভালো লাগে যে তাদের এতগুলি ফ্যামিলি আমার দ্বারা, মানে আমি যে তাদের একটা কর্মসংস্থান করতে পেরেছি। আকস্মিকভাবে স্বামীর মৃত্যুর পর উলটপালট হয়ে যায় নিশার সংসার। তবে সে সময় 3 সন্তানের মুখ দেখে পিছিয়ে পড়েননি তিনি। শক্ত হাতে হাল ধরেছেন স্বামীর ব্যবসায়। এখন তার পরিচালিত কারখানায় কাজ করছেন অনেক নারী ও পুরুষ। এমনিতেই তো উত্তরাঞ্চল অবহেলিত একটি এলাকা, সেক্ষেত্রে আমাদের কোনো সুযোগ সুবিধা নেই বাড়তি। সরকার যদি আমাদের মতো নারীদের পাশে এসে দাঁড়ায়, আলাদা নীতিমালা তৈরি করে, তাহলে আমরা হয়তো আরও অনেক বড় কিছু করতে পারবো পুরুষদের পাশাপাশি। সংখ্যায় খুব বেশি না হলেও এগিয়ে আসছেন বগুড়ার নারীরা। স্বাবলম্বী হচ্ছেন নিজ প্রচেষ্টায়। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিসিকের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এর কর্মকর্তারা। প্রশিক্ষণ দিয়ে এই শিল্পটা স্থাপন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বা বিক্রয়ের জন্য আমরা সহায়তা প্রদান করি। এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে নীতি সহায়তা দেয়া হলে নারীরা আরও এগিয়ে আসবেন, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। সুমনা হেমব্রম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেখলাম প্রতিবেদনটি আমরা। মিস সেলিমা আহমদ এবং তানিয়া ওয়াহাব, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। মিস আহমদ, আপনার কাছে প্রথম প্রশ্ন আমরা করতে চাই। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে দেখানো হচ্ছে যে বলা হচ্ছে যে আমাদের দেশের নারীরা শিল্প খাতে এগিয়ে আসছে উদ্যোক্তা হিসাবে, কিন্তু সবচেয়ে বড় একটা বাধার কথা বলা হয়ে থাকে এক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের দেশে অ্যাক্সেস টু ফাইন্যান্স স্পেশালি নারী উদ্যোক্তার জন্য খুবই সীমিত। এই সাম্প্রতিক সময় কি, যেটা অনেকদিন থেকেই কথা হচ্ছিল, এই কোনো উন্নতি হয়েছে? নারী উদ্যোক্তারা কি আসলে ব্যাংক লোন সহজে পাচ্ছে বা ফাইন্যান্স পাচ্ছে কিনা? অবশ্যই উন্নতি হয়েছে, তবে অবশ্যই আশার সাথে জোর দেওয়া উচিত যে যতটা হওয়া উচিত ততটা হয়নি। এবং খুব বেশি শহর কেন্দ্রিক, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক উন্নয়ন হয়েছে। ঢাকার যারা নারী উদ্যোক্তারা আছে তারা যথেষ্ট ব্যাংকের সাথে একটা যোগাযোগের সূত্র করতে পেরেছে এবং সেই পাচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের যে রিফাইন্যান্সিং স্কিম আছে সেখানে আমরাই একটা অধিক পরামর্শের মাধ্যমে নিয়ে এসেছিলাম যে 15% যেন নারী উদ্যোক্তাদের দেওয়া হয়। তো এটা সরকার থেকেও এটার একটা কম্পালশনের মতো নিয়ে এসেছে। কিন্তু কথা হচ্ছে যে 15%টা কি শুধু ঢাকাতেই দিয়ে দেওয়া হয় কিনা, কারণ ব্যাংকের হয়তো দেখা যায় হ্যাঁ আমরা নারী উদ্যোক্তাদেরকে 15% দিয়েছি, কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে না। হ্যাঁ, আমার এই জায়গাটায় খুব নজরদারি রাখার আমি দাবি করেছি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে, যে দেখার জন্য যে ঢাকার বাইরে নারী উদ্যোক্তারা পাচ্ছে কিনা। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করতে যে আমি ঢাকার বাইরের নারী উদ্যোক্তাদের সাথে নিজে অনেক বেশি সম্পৃক্ত এবং খুব বেশি আমি আনন্দ পাই, কারণ তাদের চোখে আমি যে স্বপ্নটা দেখি এবং তাদের যে পরিশ্রম করার ইচ্ছা এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা, কারণ ঢাকার বাইরের থেকে তারা এমনিতে একটু পিছিয়ে, আর প্রান্তিক নারীরা তো পিছিয়ে আছে, তাদের কাছে অনেক কিছু তথ্য নাই এবং তাদের এই যে মূল ধারায় আসার যে তাদের ইচ্ছা এবং এই ইচ্ছাটাকে এখন আমার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবং এই বছর কিন্তু আমরা ওমেন চেম্বার থেকে 64টা জেলায় 16,000 নারী উদ্যোক্তাকে এই জুনে আমাদের প্রশিক্ষণ শেষ হবে এবং এক এক নারী উদ্যোক্তা 3টি করে প্রশিক্ষণ পাবে এবং সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিপ্লবের মতন হয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারা নিজেদের প্রতি একটা সাহস, আস্থা আসছে, কারণ এটা অত্যন্ত। আমি আপনার কাছে ফিরে আসবো। তানিয়া ওয়াহাব, আপনার কাছে প্রশ্ন, যে নারী উদ্যোক্তারা যখন অনেকে বলে থাকেন তারা যখন প্রথমে ব্যবসা শুরু করতে চান তখন এক ধরনের প্রতিবন্ধকতা বোধ করেন। অনেক সময় হয়তো বলেন যে তারা সঠিক উদ্যোগটা বেছে নিতে ভুল করেন। এটা কেন হয়? আসলে আমাদের পরিবার থেকেই আসলে এই মানে ব্যবসায়ী হওয়ার চিন্তাটা সাধারণত দেখা যায় ব্যবসায়ী পরিবারের ছেলে
ছেলেরাই সাধারণত মেয়েরা ছেলেরাই না, absolutely. এখন হয়তো বা মেয়েরা আসছে কিছু ফ্যামিলিতে, বাট সাধারণত কিন্তু আমরা কখনো ওই ব্যবসায়ী হওয়ার স্বপ্নটা দেখি না। আচ্ছা ছোটবেলা থেকে আমরা পড়ছি বিভিন্ন চাকরি পাওয়া আমরা যায় কিন্তু- কিনা। হ্যাঁ, চাকরি বা বেতনের কথা একটা ইয়ে, বাট কখনো ওই যে ব্যবসায়ী হওয়ার স্বপ্নটা কিন্তু দেখানো হয় না। So, এটা একটা কারণ। আপনি যেমন খুব অল্প বয়সে একজন উদ্যোক্তা হিসেবে নাম করতে পেরেছেন, সো উদ্যোক্তা কি আসলে মানুষ উদ্যোক্তা হতে পারে নাকি এটা একটা ইনহেরেন্ট বিষয়, বংশগত বিষয় আছে? তো না, প্রশিক্ষণ দিয়ে বংশগত কাউকে না, আমার- প্রশিক্ষণ দিয়ে কাউকে উদ্যোক্তা বাড়ানো সম্ভব কিনা? প্রশিক্ষণ দরকার আছে, বাট একদম প্রশিক্ষণ দিয়েই যে একদম উদ্যোক্তা তৈরি করা, কারণ প্রত্যেকটা উদ্যোক্তার এক সৃজনশীলতা থাকতে হবে, হ্যাঁ, তারপরে সেটার প্রতি ভালোবাসা থাকতে হবে, একদম ডিটারমিনেশন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং যেই প্রোডাক্টটা করছে সেটার প্রতি আসলে পুরোপুরি ভালোবাসা থাকতে হবে। মানে আমি যেমন ব্যবসা যখন শুরু করেছি, ব্যবসাটা আমার কাছে আমার সন্তানের মতো, যে এটাকে আমি একদম প্রথম থেকে নিজে থেকে গড়েছি। এবং এখন কিন্তু আমরা চাচ্ছি যে আরো নতুন উদ্যোক্তা তৈরি হোক লেদার সেক্টরে। Right. এজন্য আমরা একটা অ্যাসোসিয়েশনও করেছি, যারা লেদার থেকে পাশ করে বিজনেস করছি। আমরা নতুন এটা খুব আনইউজুয়াল আপনার জন্য যে নারী উদ্যোক্তারা লেদার সেক্টরে কাজ করছে, এবং এটা একটা এক ধরনের ঝুঁকিপূর্ণ প্রফেশন বলতে হয়, বাট সেখানে আপনি খুব সাকসেসফুলি কাজ করছেন। ধন্যবাদ তানিয়া ওয়াহাব, আমি আপনাকে ফিরে আসবো। মিস আহমদ, আপনি বলছিলেন যে আপনারা যে নারী উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং যেটা খুব প্রয়োজনীয় জিনিস, আপনি একটু ব্যাখ্যা করে বলবেন যে কি কি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কোন জায়গাটায় আসলে নারী উদ্যোক্তারা ভালো করছে বা করার সুযোগ রয়েছে? আমি আপনার প্রশ্নের মাধ্যমে তানিয়ার সাথে একটু যোগ নিয়ে কথা বলতে চাই। আগের প্রশ্নটা সেটা হচ্ছে যে এটা সত্যি কথা যে না, যে কোনো উদ্যোক্তারই একটা সৃজনশীলতা থাকতে হবে, কিন্তু এটাও আমি দেখেছি যে প্রান্তিক জায়গায় নারীদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, তাদেরকে যদি কিছু তথ্য দেওয়া যায়, তখন যে নারীর কখনোই হয়তো চিন্তা করেনি সে উদ্যোক্তা হবে, সে কিন্তু উদ্যোক্তা হতে পেরেছে। সুতরাং আমরা যদি তাদেরকে তার দক্ষতা বৃদ্ধি করি, তখন কিন্তু উদ্যোক্তা করা যায়। মানে অনেকে বলে যে এভরিওয়ান ক্যানট বি এন্টারপ্রেনার, বাট অ্যাকর্ডিং টু মি মেনি ক্যান বি এন্টারপ্রেনার। হ্যাঁ, সো ইটস লাইক লিডারশিপ, যেমন লিডার্স আর নট বর্ন, লিডার্স আর মেড। হ্যাঁ, সো ওই জায়গাটায় আমি দিতে চাই। আমরা যে প্রশিক্ষণগুলি করছি, আমরা খুবই বেসিক জায়গাগুলিতে, বেসিক জায়গা মানে একটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ হিসেবেও কিন্তু অনেক সময় উদ্যোক্তা নিজেই জানে না যে উদ্যোক্তার কি কি গুণাবলী থাকা উচিত। কারণ একটা উদ্যোক্তার কিছু, আপনি যেমন একজন অ্যাঙ্কর, আপনার কিছু গুণ থাকতে হবে, না হলে কিন্তু আপনি পারফর্ম করতে পারবেন না ভালোভাবে। তো আমরা ওইটা একটা প্রথমে একটা আইস ব্রেকিং এর মতন ওইটা করি। তারপরে বেসিক যেমন অ্যাকাউন্টিং, হিসাব রাখাটা, এবং আমরা এটা দেখেছি যে নারী উদ্যোক্তাদের মধ্যে রেকর্ডিং সিস্টেমটা, ডকুমেন্টেশন। কারণ একটা ব্যাংক লোন যে যখন চাওয়া হয়, তখনই দেখা গেছে যে একটা নারী উদ্যোক্তা হয়তো খুবই ভালো ব্যবসা করছে, অনেক বছর ধরে ব্যবসা করছে, কিন্তু তার কোথাও ডকুমেন্টেশন নাই, রেকর্ড কিপিং নাই। আপনি 4 বছর কি ব্যবসা করেছেন সেটা হয়তো তার মুখের মধ্যে, মাথার মধ্যে আছে, কিন্তু সঠিকভাবে একটা লেজার বুক, ক্যাশ বই, ওইটা কিন্তু সে দেখাতে পারছে না। তো সেই জায়গাটায় আমরা তাদেরকে দক্ষতা করি, এবং পণ্য যে বাজারজাতকরণ করা এবং পণ্যর যে দামটা নির্ধারণ করা, সেটা একটা বড় বিষয়। এই জায়গাটা অনেক সময় দেখা যায় সে কস্টিং যে করে, মূল্য নির্ধারণ করে, মূল্যটা দেখা যায় যে হয় লস করে করছে, মানে প্রোডাকশনের চেয়ে তার কস্টের চেয়ে কম করছে, অথবা সে এত বেশি করছে যে বাজারে যেয়ে দেখে যে অন্যর সাথে সে কম্পিট করতে পারছে না। এই যে বাজারের থেকে তথ্য নিয়ে এসে তার মূল্যটা নির্ধারণ করা, এবং এটাকে একটা বড় একটা চ্যালেঞ্জ। তানিয়া, আপনার কি মনে হয় যে এই মার্কেটিং বা বাজারজাতকরণের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা কোন জায়গাটা বেশি চ্যালেঞ্জ বোধ করে, কোন জায়গাটা বেশি ঝুঁকি থাকে? মার্কেটিং এর ক্ষেত্রে আসলে আমাদের বেশিরভাগ নারী উদ্যোক্তাদের প্রচার নাই, প্রচারটা সেভাবে করতে পারছে না। ছেলেদের দেখা যায় নেটওয়ার্ক এমনিতেই, ছেলেদের কিন্তু নেটওয়ার্ক এমনিতেই অনেক যেহেতু ছেলেরা বাইরে বহির্মুখী বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যদি বিভিন্ন মেলা করা হয় এবং মিডিয়া যদি এগিয়ে আসে যে নারী উদ্যোক্তারা এই ধরনের প্রোডাক্ট করছে, যেমন আমাদের দেশে কিন্তু প্রচুর তো মিনা বাজার হয়, মেলা হয়, তো নারী উদ্যোক্তা মেলা তো হচ্ছে না, মেলা হচ্ছে, কিন্তু আসলে আমি বলছি যে নারী উদ্যোক্তারা যে এই প্রোডাক্টগুলো করছে, সেগুলোর কিন্তু সেভাবে আমাদের প্রচার হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এখানে আমি আবার যোগ দিই, সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তারা যখন একটা দোকান নিতে চায়, হ্যাঁ, সেই দোকানটা অনেক কিন্তু দাম, এবং সিটি কর্পোরেশন, এটা আমরা কাজ করছি যে সিটি কর্পোরেশনের যত মার্কেটগুলি স্থানীয় বাজার, সেখানে যেন 30% নারী উদ্যোক্তাদের দেওয়া হয়। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা আলোচনা করছি শিল্প খাতের নারী উদ্যোক্তা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ এবং কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব এবং সেলিমা আহমদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আহমদ, আপনার কাছে আবার প্রশ্ন করতে চাই, সাম্প্রতিক সময় আপনি ওসলো থেকে বিজনেস ফর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় মূলত বিজনেস ফর এথিক্যাল বিজনেসের জন্য। আপনি কি একটু সে অভিজ্ঞতা বলবেন এবং ঠিক এক্স্যাক্টলি কোন ব্যবসার জন্য আপনাকে সিলেক্ট করা হলো? এটা এই বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় পৃথিবীর ব্যবসায়ীদেরকে, যেই ব্যবসায়ীরা তাদের এথিক্যাল ব্যবসার সাথে সাথে সমাজে ভ্যালু অ্যাড করেছে। তো আজকে আমি নিটল নিলয় গ্রুপের শুধু ভাইস চেয়ারপারসন যদি থাকতাম তাহলে কিন্তু আবার অ্যাওয়ার্ড পেতাম না। এখানে আমার যে নারী উদ্যোক্তাদের উন্নয়নে যে আমি কাজ করেছি এবং কিছু পলিসিজ এবং অন্যান্য জিনিস নিয়ে এসেছি, সেটা আবার নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করলাম, কিন্তু আমার নিটল নিলয় গ্রুপ যদি একটা এথিক্যাল কোম্পানি না হতো তাহলেও পেতাম না। এটা দুটোরই যারা যোগসূত্রটা নিয়ে আসতে পারে এবং সমাজে একটা ভ্যালু অ্যাড করতে পারে তাদেরকে দেওয়া হয়। এবছর 6 জন অনারিকে দেওয়া হয়েছে, তার সাথে স্যার রিচার্ড ব্র্যানসনও ছিলেন এবং সবচেয়ে ভালো লেগেছে যে 6 জনের মধ্যে 4 জনই নারী। এবং আমার কাছে এটাই মনে হচ্ছিল যে আসলে আমাদের নারীরা যখনই তারা নিজেদের জীবনে একটা ভালো জায়গায় যায় তারা কিন্তু তার নিজের সাথে সাথে সমাজেও করার চেষ্টা করে। এটারই মনে হয় একটা উদাহরণ, না হলে কারণ এটা তো সারা পৃথিবীতে এত ব্যবসায়ী আছে এবং পুরুষ ব্যবসায়ী, কিন্তু সেখান থেকে বাংলাদেশের আপনাকে সিলেক্ট করা হয়েছে এবং সত্যি আপনাকে আবার অভিনন্দন। এবং আপনাকে অবশ্যই আমরা আশা করব যে আপনার যে এই পুরস্কারের ফলে যে আপনার যে এক ধরনের প্রাপ্তিতা মানুষের মধ্যে এসেছে সেটা আপনি নিশ্চয়ই এগিয়ে নেবেন। এবং আমি যেটা বলতে চাই যে আজকে আপনাদের অনুষ্ঠান দেখুন শিল্প খাতে নারী উদ্যোক্তা, এখন শিল্প খাতে নারী উদ্যোক্তাদের নিয়ে আসতে গেলে আমার কিন্তু কিছু কিছু নীতিমালা লাগবে, কিছু কিছু নারী সংবেদনশীল পরিবেশ লাগবে, কিছু কিছু নারী উদ্যোক্তাদের জন্য দক্ষতা বৃদ্ধির জন্য একটা চিত্র লাগবে এবং সেটার কিন্তু একটা অ্যাকশন প্ল্যান লাগবে। একদিনে কিন্তু কিছু হবে না। আপনি যেমন বলছিলেন যে নারী উদ্যোক্তাদের সংখ্যাটা নিয়ে আপনি কিন্তু শুরু করেছিলেন, কিন্তু আপনি কতজন আছে নারী উদ্যোক্তা আপনি বলতে পারবেন না। আমরা যে সারাদিন কাজ করছি আমরাও কিন্তু বলতে পারছি না। সেজন্য খুবই এখন দরকার হচ্ছে যে গবেষণার মাধ্যমে সত্যিকার ভাবে নারী উদ্যোক্তা বাংলাদেশে কতজন আছে এবং ছোট মাঝারি বৃহৎ কোন জায়গায় আছে এলাকা ভিত্তিক, তাহলে আমরাও যারা কাজ করছি এবং নীতি নির্ধারক তাদের জন্য কিন্তু চিহ্নিত করা সম্ভব হবে। পরিসংখ্যান না থাকলে আসলে গবেষণার কাজে সহায়তা পাওয়া যাবে না। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। তানিয়া ওয়াহাব, আপনি বলছিলেন বা আমরা আলোচনা যাওয়ার আগে যে মার্কেটিং একটা বড় বাধা এবং বিশেষত নারীদের জন্য একটা বড় সমস্যা হয়, কারণ তাদের নেটওয়ার্কটা কম। কিন্তু এখন ইলেকট্রনিক মার্কেটিং এর যুগে, যেটা ই মার্কেটিং অনেকে বলছেন, সেক্ষেত্রে একটা অনেকেই বলছে সুযোগ সুবিধা বাড়তে পারে। এই ক্ষেত্রে আমরা যে ই মার্কেটিং এর দিকে এগোতে চাই, সেইখানে আপনার কি মনে হয় কতটা সম্ভাবনা রয়েছে নারী উদ্যোক্তা? না, এখানে অনেক সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু ই মার্কেটিং এ প্রচুর নারী উদ্যোক্তা এসেছেন এবং ই মার্কেটিং এর মাধ্যমে কিন্তু প্রচুর ওরা এক্সপোর্টও করছে। ইভেন গ্রাম থেকে একদম খুবই রুরাল এরিয়া যেখানে কেউ যেতে পারে না, সেখান থেকেও কিন্তু অনেক মেয়েরা এখন কম্পিউটারের মাধ্যমে ওরা ওদের প্রোডাক্ট করে এক্সপোর্ট করছে। জি, এখন কিন্তু সেটাতে কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছে। এবং এই ক্ষেত্রে যেটা হয়, গ্রামেও একটা বাধা আছে, ইনফ্রাস্ট্রাকচার বাধা, সেখানে ব্যান্ডউইথের সমস্যা, ইন্টারনেট স্পিড কম, ইন্টারনেটের খরচও একেবারে যে কম তা না। এই ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য আপনি যদি বলেন যে মার্কেটিং এর ক্ষেত্রে একটা একক প্ল্যাটফর্ম তৈরি করা যায় না, সবার জন্য নিজেরাই যদি একটা তাদের পেজ ডেভেলপ করতে চায় খরচ বেশি হয়, সেক্ষেত্রে নারী উদ্যোক্তারা কি যৌথভাবে বা দলগতভাবে যদি করতে পারে? আপনার কি মনে হয় আপনাদের প্রতিষ্ঠান থেকে, উইমেন চেম্বার থেকে আপনারা কি করতে পারেন? এটা একটা ভালো চমৎকার বলেছেন। আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি। আমরা 7টি ডিভিশনে 7টি রিসোর্স সেন্টার করার আমাদের কাজ শুরু হয়ে গেছে। যে রিসোর্স সেন্টারে নারী উদ্যোক্তারা শুধু পণ্য প্রদর্শনী বা বিক্রয় না, সেখানে কম্পিউটার তথ্য প্রযুক্তির সেন্টারটাও থাকবে, যেখানে মাধ্যমে তারা ই কমার্সের মাধ্যমে ব্যবসা শুধু না, তাদেরকে প্রশিক্ষণও দেওয়া। এবং যাতে অনেকেই আছে যে প্রশিক্ষণটা পায় না, আমাদের মাধ্যমে প্রশিক্ষণ পাবে এবং কাউন্সিলিং। কারণ একটা নারী উদ্যোক্তা কিন্তু এমন একটা ছোট পরিসরে থাকে যে অনেক সময় তার অনেক তথ্য লাগে এবং পরামর্শ দরকার হয়। তো এই পরামর্শটার জন্য কিন্তু এরকম কেন্দ্র অনেক দরকার এবং পরবর্তীতে আমাদের টার্গেট হচ্ছে
ডিভিশনগুলির থেকে জেলায়, উপজেলায় এবং সর্বোপরি বাংলাদেশে আনাচে কানাচে চলে যাওয়ার জন্য। ধন্যবাদ। তানিয়া ওহাব, আপনার কি মনে হয় যে আমরা যখন বলছি যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা হচ্ছে বড় একটা মেজর সমস্যা, আপনি যখন ব্যবসা শুরু করতে যান এবং এখন যখন আপনি করছেন এই মাঝখানে যে 1 বছর, পার্থক্যটা কতখানি দেখছেন? আপনি সহজেই লোন পেয়েছিলেন প্রথমে, এখন কি সহজে পাচ্ছেন বা কি হবে? না, আমার ক্ষেত্রে আসলে সেরকম প্রবলেম হয়নি। আচ্ছা। এবং আমি আসলে ফার্স্ট ইয়েটাই পেয়েছি, আমি যখন 2008-এ এসএমই ফাউন্ডেশন থেকে বেস্ট এসএমই এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। তারপরেই আমি এটা পেয়েছি, বাট আমার ক্ষেত্রে এটা তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আসলে অনেক মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাংকেরও তো এটা একটা বিজনেস, রাইট। সো আমরা যদি প্রপার ডকুমেন্ট বা সবকিছু আমাদের যদি ঠিক থাকে, যে সেলিমা আপা বলছিলেন যে আমাদের যদি আসলে সব হিসাব, তারপরে আমাদের কাগজপত্র যদি সব ঠিক থাকে, তাহলে কিন্তু এখন ব্যাংক কিন্তু অনেক আন্তরিক। আরেকটা জিনিস বলা হয় যেটা হচ্ছে লোন পেতে হলে কোলাটেরাল লাগে, যেটা বাট কোলাটেরাল ফ্রি লোন খুবই কম। সেক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু 100 কোটি টাকার উপরেও আলাদা কিন্তু একটা রিফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে আছে। বাংলাদেশ ব্যাংকের ফান্ড, এডিবির ফান্ড এবং জাইকার ফান্ড, যেটার মাধ্যমে নারী উদ্যোক্তারা কোলাটেরাল ছাড়া 25 লক্ষ টাকা 10% সুদে পেতে পারে, যেটা আমরা বাংলাদেশ ওমেন চেম্বার থেকে আমরা এই পলিসিটা কাজ করেছি এবং সেখান থেকে কিন্তু 10,000 নারী উদ্যোক্তা পেয়েছে। তবে ঢাকার নারী উদ্যোক্তাদের জন্য যেভাবে এখন ব্যাংকে গেলে মোটামুটি যদি ব্যবসা থাকে পায়, আবার ঢাকার বাইরে কিন্তু এই যে ব্যাংকারদের মনোভাবও চেঞ্জ করতে হবে। ধন্যবাদ সেলিমা আহমদ, ধন্যবাদ তানিয়া ওহাব। সময় সর্বজন আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, তবে নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।